চাইনিজ কমিউনিস্ট পার্টির একটা মেজর ম্যান্ডেট বা গোল হচ্ছে তাইওয়ানকে মেইনল্যান্ড চায়নার সাথে রিউনাইট করা, সেটা যেভাবেই হোক। শান্তিপূর্ণভাবে কথা বলেই হোক, ডায়ালগের মাধ্যমে অথবা বল প্রয়োগ করেই হোক। This is unprecedented. In the air and at sea, Taiwan is surrounded. তাইওয়ান চায়নারই হবে, এটাই তারা বিশ্বাস করে। With high precision weapons made in the USA and purchased by Taiwan. অনেকের মতে চায়না তাইওয়ানকে 2027 এর মধ্যেই অ্যাটাক করবে, আর এদিকে যুদ্ধবাজ আমেরিকা তাইওয়ানকে নানাভাবে উস্কানি দিচ্ছে, যেভাবে তারা ইউক্রেনকে দিয়েছিল, যুদ্ধে নামিয়ে তারা ভাগছে, ওইরকম করে উস্কানি দিয়ে যাচ্ছে তাইওয়ানকে। তাইওয়ানের সাথে চায়নার যদি যুদ্ধ লাগে, আমেরিকার দুই দিক থেকেই লাভ। অস্ত্র ব্যবসা তো আছেই, আর চায়না যেভাবে নিজেকে একটা সুপার পাওয়ার হিসেবে দিন দিন বানিয়ে তুলছে, সেটাকে দমিয়ে রাখার জন্য আমেরিকার কাছে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই এটাকে দমিয়ে রাখার জন্য। অনেক অর্থনীতিবিদদের মতে 2030 থেকে 35-এর মধ্যে চাইনিজ ইকোনমি ইউএস ইকোনমিকে ছাড়িয়ে যাবে ইন টার্মস অফ নাম্বারস, জিডিপি অ্যান্ড আদার থিংস। আমেরিকা চেষ্টা করবে যেভাবেই হোক এটা যেন না হয়। এটা হলে তো আমেরিকার যে একটা আধিপত্য গোটা পৃথিবী জুড়ে, সেটা আস্তে আস্তে কমে আসবে, এবং এই আধিপত্য ধরে রাখার জন্য আমেরিকা চাইবে যেভাবেই হোক চায়নাকে থামিয়ে রাখা। আমেরিকা তার শেষ শক্তি দিয়ে হলেও চায়নাকে ঠেকাবে, দ্যাটস ফর শিওর। এবং এর প্রমাণ আমরা দেখতেই পাচ্ছি। আমেরিকা চায়নার আশেপাশে এই যে জাপানিজ আইল্যান্ডগুলো থেকে শুরু করে ফিলিপিন পর্যন্ত অনেকগুলি মিলিটারি বেজ অলরেডি বানাইছে। এখানে প্লেন, ট্রুপস, অস্ত্র শস্ত্র সব আস্তে আস্তে জমাচ্ছে, যাতে এই যে চায়নার এই জায়গাটাকে তারা একটা চোখ পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারে। এই ভিডিওতে আমরা জানবো চায়না তাইওয়ানের ইতিহাস, এবং চায়না কেন তাইওয়ানকে দখল করতে চায়, এবং এই দ্বন্দ্বে আমেরিকার ভূমিকা কি হতে পারে, সে কি শয়তানি করতে পারে, সে কি তাইওয়ানকে ইউক্রেনের মতো একটা উস্কানি দিয়ে গোটা এশিয়াকে বিপদে ফেলে দিতে পারে। তাইওয়ানের বর্তমান অফিসিয়াল নাম কিন্তু রিপাবলিক অফ চায়না। তাহলে চায়না আবার কেন চায়নাকে দখল করতে চায়? একটু কনফিউজিং না? এটা জানার জন্য একটু পেছনে যেতে হবে, খুব বেশি না, 200-250 বছর পেছনের ইতিহাস একটু জানলেই হবে যে দুইটাই কেন নিজেকে চায়না দাবি করে। চায়না তাইওয়ানের রিলেশনশিপ ঐতিহাসিক, রাজনৈতিক এবং বহু বছরের পুরনো। 1683 সাল পর্যন্ত তাইওয়ান ছিল ডাচদের কলোনি। কিছুদিন স্প্যানিশরাও ছিল, পরে ডাচরা স্প্যানিশদেরকেও এখান থেকে ভাগায়। এরপর চাইনিজ চিং ডাইনাস্টি ডাচদেরকে এখান থেকে তাড়ায়, তাইওয়ান থেকে তাড়ায়, এবং তখন চিং ডাইনাস্টির দখলে চলে যায় তাইওয়ান। 1895 সালে চীন জাপান যুদ্ধের পর এটা জাপানিদের দখলে চলে যায়, এবং জাপানিরা এটাকে একটা তাদের কলোনি বানায়। 1921 সালে মাও সেতুং সিসিপি ফর্ম করেন। ওয়ার্ল্ড ওয়ার 2-তে জাপানের পরাজয়ের পর তাইওয়ান আবার চাইনিজদের দখলে যায়। চাইনিজ সিভিল ওয়ারে জয়লাভের পর 1949 সালে মাও সেতুং এর সিসিপি মেইনল্যান্ড চায়নার দখল নেয়। অপরদিকে হেরে গিয়ে ন্যাশনাল পার্টি তাইওয়ানে পালায়। চিang kai-shek দল তাইওয়ানে গিয়ে আশ্রয় নেয়। চিন্তা করে যে পরে আপাতত একটু ব্যাকফুটে যায়, পরে আমরা আবার দখল করব, অ্যাটাক করব, সেটা আর কখনোই হয়ে ওঠে না। এদিকে মাও সেতুং এর সিসিপি মেইনল্যান্ড চায়না দখল নিয়ে থাকে, এবং তারাও চিন্তা করতে থাকে কোনো এক সময় আমরা আবার তাইওয়ানকে দখল করব। আপাতত যুদ্ধ শেষ হয়েছে, এখন একটু অন্যদিকে ফোকাস করি, দেশ গড়ার দিকে ফোকাস করি। বাট দুই দলের যেই প্রধান চিang kai-shek এবং মাও সেতুং, দুজনেরই মনের মধ্যে একটা বাসনা ছিল যে কোনো সময় আমরা এই দুইটাকে আবার রিইউনাইট করব। তো মেইনল্যান্ড চায়না হয়ে যায় পিপলস রিপাবলিক অফ চায়না, আর তাইওয়ানকে ন্যাশনালিস্ট পার্টির এরা বানায় রিপাবলিক অফ চায়না। 1980 ও 90-এর শেষের দিকে তাইওয়ান একদলীয় দল থেকে বের হয়ে ওরা গণতান্ত্রিক একটা ফরম্যাটে চলে আসে। এটার আরেকটা মূল কারণ হচ্ছে গণতান্ত্রিক হলে ওয়েস্টার্ন একটা সাপোর্ট পাওয়া যাবে। তারা তো ছোট সাইজে, ছোট জনসংখ্যায় ছোট, তো এই সাপোর্ট এবং অ্যালায়েন্স করে যদি চায়নাকে একটু দূরে রাখা যায় তাদের কাছ থেকে, এটা ছিল তাদের উদ্দেশ্য। যেহেতু আমেরিকা ছিল কমিউনিজমের বিরুদ্ধে, তো শুরুতে তাইওয়ান রিকগনিশন পায় আমেরিকার কাছ থেকে, এমনকি ইউএন এর মেম্বারশিপও পায় তাইওয়ান, ইউএন এ একটা সিট পায় ওরা। কিন্তু 1970 সালে ইউএন একটা রেজলিউশন পাস করে, যেখানে বলা হয় শি জিনপিং এর চায়নাই, বা বর্তমান শি জিনপিং এর চায়নাই হচ্ছে আসল রিপ্রেজেন্টেটিভ। বর্তমান চাইনিজ লিডারশিপ মনে করে তাইওয়ান মেইনল্যান্ড চায়নারই একটা অংশ, এটা একটা অবিচ্ছেদ্য অংশ, একটা ব্রেকওয়ে প্রভিন্স, এটা তাদের লাগবেই ফর ন্যাশনাল রিজুভিনেশন বা পুনর্জাগরণ, জাতীয় পুনর্জাগরণের জন্য দুইটা চায়নাকে একত্রে করতেই হবে। 要由中国人来决定，但绝不承诺 এইটা শি জিনপিং এর একটা মেজর ম্যান্ডেট এবং মাও সেতুং এর স্বপ্ন, এবং এটা তারা করবেই। এই দাবি শুধুমাত্র ইতিহাসের উপর ভিত্তি করে নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক কৌশলগত কারণেও। ওয়ান চায়না প্রিন্সিপালের আওতায় শুধু বেইজিং সরকারেরই বৈধতা আছে, এবং এই জন্যই তারা তাইওয়ানের উপর পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে। সবচেয়ে বড় কমিউনিস্ট সুপার পাওয়ার এখন চায়না, এবং তাদের ঘরের সামনেই যদি একটা ডেমোক্রেটিক কান্ট্রি থাকে যেটা খুবই ডাইনামিক এবং উত্তরোত্তর উন্নতি করে যাচ্ছে,
এটা চায়নার জন্য আসলে খুবই অস্বস্তিকর। আর এই জায়গাটার যেই ট্রেড রুট বা প্রশান্ত মহাসাগরে যাওয়ার জন্য চায়নার যে রাস্তা, এই দুইটা রাস্তা খুবই গুরুত্বপূর্ণ ফর ব্যবসা এবং এই ট্রেড রুটগুলা নিজেদের নিয়ন্ত্রণে রাখার জন্য। সো নানা কারণে আসলে চায়না এই তাইওয়ানকে নিজেদের দখলে রাখতে চায়, সেটা জাতীয় পুনর্জাগরণ হোক, ইতিহাস হোক, রাজনীতি হোক এবং কৌশলগত কারণে হোক, তারা ওয়ার্ল্ডে একটা ডমিনেন্ট পাওয়ার হিসেবে রাইজ করার একটা সিগন্যাল হিসেবেই হোক, এটা তারা দখল করার একটা ম্যান্ডেট নিয়েই আছে বহুদিন ধরে। আর একটা অতি গুরুত্বপূর্ণ কারণ যে কারণে চায়না তাইওয়ানকে দখল করতে চায় এবং ইউএসএ সেটা বাধা দিতে চায়, সেটা হচ্ছে টিএসএমসি। এই একটা কোম্পানি টিএসএমসি গোটা পৃথিবীর অ্যাডভান্স মাইক্রোচিপের 90% চিপ প্রডিউস করে এই তাইওয়ানে। ইভেন আপনি এখন যেই কম্পিউটারে বা মোবাইলে বা টিভিতে এই ভিডিওটা দেখতেছেন, মানে 95% চান্স আছে এই ভিতরে যে চিপটা, এটা হোক ইন্টেল প্রসেসর, এএমডির প্রসেসর বা স্ন্যাপড্রাগন, 95% চান্স আছে এটা তাইওয়ানের টিএসএমসি বানাইছে। টিএসএমসি যদি একদিন বন্ধ থাকে, গোটা পৃথিবীর সাপ্লাই চেইন ওলটপালট হয়ে যায়। শুধু কম্পিউটারের প্রসেসর না, আপনার টিভি, ফ্রিজ, ফাইটার জেট, এটার ভিতরে যে মাইক্রোচিপ থাকে এটা এই তাইওয়ানের টিএসএমসির এই ফ্যাক্টরিতেই হয়। এই যে এখন এআই এর এত উন্নতি দেখছি, বাট এআই এর ব্যাকগ্রাউন্ডে যেই চিপটা আসল কাজ করে, এনভিডিয়ার ডিজাইন করা H100 বা H200 চিপ, এগুলার 95%ই এখানে তৈরি হয়। এটা এনভিডিয়া ইউএসএ তে ডিজাইন করে আর তাইওয়ানের টিএসএমসি এটা এখানে বানায়। One company in Taiwan. That makes America less safe. এই এআই চিপগুলার উপর ভিত্তি করেই এনভিডিয়া রাতারাতি $1 ট্রিলিয়ন কোম্পানি হয়ে গেছে। আমেরিকান টেক কোম্পানিগুলির কাছে যে এই টিএসএমসির গুরুত্ব কতটুকু সেটা অবশ্যই বুঝতে পারছেন। আর এই এলাকায় যে যুদ্ধ লাগলে এই মাইক্রোচিপ ইন্ডাস্ট্রির একটা ব্যাপক ঝুঁকির মধ্যে পড়বে, এটা সবাই জানে এবং এই জন্য আমেরিকা চাচ্ছে টিএসএমসি তার ফুল প্ল্যান্ট, ফুল ক্যাপাসিটিতে যেন আমেরিকায় নিয়ে যায়। এজন্য তারা নানা ভর্তুকি দিচ্ছে, $বিলিয়ন অ্যাক্ট পাস করতেছে এবং ওদেরকে ওখানে নিয়ে যাওয়ার জন্য নানা প্যাকেজ ঘোষণা দিচ্ছে এবং আস্তে আস্তে চলেও যাচ্ছে। এবং ইভেন ওয়ারেন বাফেট 2022 সালে জিওপলিটিক্যাল টেনশনের জন্য টিএসএমসিতে ওনার যতগুলি শেয়ার আছে উনি কিন্তু বিক্রি করে দিচ্ছে। আমেরিকার উদ্দেশ্যই হচ্ছে চায়নার আশেপাশে কোনো অ্যাডভান্স টেকনোলজিক্যাল কোনো সেটআপ যেন না থাকে, যাতে ওরা সহজে অ্যাক্সেস পেয়ে না যায়। আর টিএসএমসি তার ফুল ক্যাপাসিটি যখন ইউএসএ নিয়ে যাবে, নানা স্টেটে ওরা ফ্যাক্টরি বানাচ্ছে এবং খুব দ্রুত এক্সপ্যান্ড করতেছে ইউএসএতে। তো এইটা যখন ফুললি ওখানে আমেরিকায় শিফট হয়ে যাবে, তখনই দেখবেন উস্কানির মাত্রা আরও বেড়ে গেছে। চিপ ইন্ডাস্ট্রি যদি ওখানে চলে যায়, এটার গুরুত্বহীন হয়ে পড়বে তাইওয়ান। We started construction well before the CHIPS Act came. এবং আরেকটা মজার বিষয় হচ্ছে এই টিএসএমসি যেই মেশিনটা ইউজ করে এই হার্ডওয়্যারগুলি বানায়, যেই টেকনোলজি অ্যাডভান্স লিথোগ্রাফি মেশিন, এইটা পৃথিবীর একটা কোম্পানি তৈরি করে এই মেশিনটা, ASML নেদারল্যান্ডের। এবং ASML বা নেদারল্যান্ডকে ইউএসএ বলে দিছে তোমরা এই মেশিন চায়নার কাছে বিক্রি করবা না। তো যেভাবেই হোক চায়না যেন মাইক্রোচিপ ইন্ডাস্ট্রিতে উন্নতি করতে না পারে, নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে না পারে, এই জন্য আমেরিকা নানা দিক থেকে চেপে ধরতেছে। এনভিডিয়া, AMD এরা যেন তাদের অ্যাডভান্স চিপ, ইন্টেল এরা যেন তাদের অ্যাডভান্স চিপগুলি চায়নার কাছে বিক্রি না করে, সেজন্য নানা স্যাংশন, নানা তারা বানাচ্ছে। যেভাবেই হোক চায়নাকে এই মাইক্রোচিপ ইন্ডাস্ট্রির কাছ থেকে দূরে রাখার জন্য আমেরিকার একটা প্রচেষ্টা আছেই, যাতে চায়নার অগ্রগতিতে একটা বাধা হয়ে দাঁড়ায়। কারণ এখন সবকিছুর উপরই ডিপেন্ড করে এই প্রসেসর। আপনি যাই বানান, টেকনোলজিক্যাল যে কোনো অ্যাডভান্সমেন্টের জন্য প্রসেসর খুবই গুরুত্বপূর্ণ, এই মাইক্রোচিপ খুবই গুরুত্বপূর্ণ। এবং আমেরিকা এটা ইনশিওর করতেছে যেন চায়না এইটার অ্যাক্সেস কোনোভাবেই না পায়, চায়নার হাত যেন এখানে না যায়। এখন চায়না যদি তাইওয়ানকে দখল করে ফেলে, তাহলে তো টিএসএমসির একটা দখল চায়নার কাছে চলে যেতে পারে। এই ভয়েও আমেরিকা চেষ্টা করতেছে যেন তাইওয়ানকে চায়না দখল না করে। অনেকেই আবার ধারণা করতেছেন যে যুদ্ধ ছাড়াই চায়না তাইওয়ানকে দখলে নিতে পারে। এটা সম্ভব, সেটাও সম্ভব। বর্তমানে অর্থনৈতিক পারফরমেন্সের ভিত্তিতে আমেরিকার পরেই চায়নার অবস্থা, কিন্তু চায়না কারো উপর বোম ফালায় না। তো আমেরিকা পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে সে বোম মারে নাই অথবা বোম সাপ্লাই দেয় নাই তার বন্ধু রাষ্ট্রকে। চীন যদি বোমাবাজি ছাড়াই ওয়ার্ল্ডের একটা ডমিনেন্ট পাওয়ার হইতে পারে, তাহলে আসলে চায়না চাইলেই যুদ্ধ ছাড়া তাইওয়ানকে দখল নিতে পারে। তাইওয়ানের জনগণের মন জয় করার মাধ্যমেও চায়না এটা করতে পারে। চায়না এত বড় একটা ইকোনমি, এত অপরচুনিটির একটা দেশ, আর সেটা তাইওয়ানের জনগণের মধ্যে যদি এটার একটা পজিটিভ ভাইব আসে, এটা যদি ওরা নানা সফট পাওয়ারের মাধ্যমে তাইওয়ানের পপুলেশনের মধ্যে ঢুকিয়ে দিতে পারে, অটোমেটিক এটা একটা শিফট চলে আসবে এই দিকে। এবং অনেক তাইওয়ানিজ নিজেকে চাইনিজও দাবি করে। তো এইটা আস্তে আস্তে যদি ওরা ওয়ার্কআউট করে, এখানে এটা সম্ভব, যুদ্ধ ছাড়াই সম্ভব। আর আরেকটা মেথড আছে যে পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং করেও সম্ভব। তাইওয়ানে যারা এখন পলিটিক্স করে বা
লিডার, এরা তো চায়না থেকেই এখানে পালিয়ে আসা ন্যাশনালিস্ট পার্টির লোক। তাইওয়ানে প্রো চায়না অনেক লিডার আছে, প্রো চায়না অনেক পলিটিশিয়ান আছে যারা শি জিনপিং এর কাছের লোক। এদের সাথে একটা যোগসাজশ করে পলিটিক্যালি চায়না, মেইনল্যান্ড চায়না ঘেঁষা কোনো পার্টি বা কোনো পার্সন যদি তাইওয়ানের ক্ষমতা নেয় এবং সেখানে লেজিসলেটিভ চেঞ্জ, কনস্টিটিউশন চেঞ্জ করেও আসলে একটা অ্যালায়েন্স করা সম্ভব, মানে আমেরিকার আধিপত্য এখানে দূর করা সম্ভব। সফট পাওয়ার, পলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং, যুদ্ধ ছাড়া যদি তাইওয়ানকে দখলে নেওয়া যায় সেটা আমেরিকার জন্য একটা ব্যাপক পরাজয় হবে। এটা খুবই পরিষ্কার। বর্তমানে দুইটাই সুপার পাওয়ার, আমেরিকা আর চায়না। আর আমেরিকার পলিসি হচ্ছে সে ছাড়া পৃথিবীর সবাই ছোট থাকবে, সে সবাইকে অপমান করবে, বুলি করবে। You haven't been allowed. We gave you through this stupid president 350 এবং মিলিটারি পাওয়ার দিয়ে ওয়ার্ল্ড ডমিনেট করবে, এটাই তার ফরেন পলিসি। আর চায়নার পলিসি টোটালি ভিন্ন। সে চায় পার্টনারশিপ, বিজনেস, সবাই একসাথে ব্যবসা করে একটা পারস্পরিক সমঝোতার মাধ্যমে সবাই একসাথে এগিয়ে যাবে। চায়না যে তাইওয়ানকে নিজের দাবি করে এটা কিন্তু নতুন কিছু না। এটা 1972 সালে যখন ইউএস প্রেসিডেন্ট নিক্সন এখানে এসে চায়নার সাথে বন্ধুত্ব করছে তখন আমেরিকার এটা জানতো, এবং 2001 সালে যখন বিল ক্লিন্টন চায়নাকে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO তে যোগ দেওয়ার অনুমতি দেয় তখনও কিন্তু এটা আমেরিকানরা জানতো যে চায়না তাইওয়ানকে তাদের দখলে নিতে চায়, কারণ এটা তো তাদের সেই সিভিল ওয়ারের পরের স্বপ্ন। এখন যে চায়না তাইওয়ানকে চায় এটা আমেরিকার জন্য চুলকানি কেন হয়ে গেল? Are you willing to get involved militarily to defend Taiwan if it comes to that? Yes. মানে কেন তারা তাইওয়ানকে উস্কানি দিচ্ছে, তাইওয়ানকে অস্ত্র বিক্রি করতেছে, যে আই গট ইউর ব্যাক, আমি আসি তোমরা আগাও, এগুলা কেন বলতেছে? এগুলা আসলে সবই ধান্দা, আমেরিকার ধান্দা। যুদ্ধ লাগলে অস্ত্র কোম্পানিগুলির অস্ত্র ব্যবসা হবে, অলরেডি ব্যবসা হচ্ছে। আর এদিকে যদি চায়নার সাথে একটা প্রক্সি ওয়্যার তৈরি করা যায়, যুদ্ধ লাগানো যায়, ইকোনমিক্যালি চায়না আরো 2 দশক পিছনে চলে যেতে পারে। এই গত 3-4 দশকে চায়না যতটুকু অ্যাডভান্স হয়েছে, এখানে একটা লার্জ স্কেল যুদ্ধ লাগলে আরো 2-3 দশক পিছনে চলে যাবে চায়না। এটা হচ্ছে আমেরিকার উদ্দেশ্য। আমেরিকা চাইলে এই কনফ্লিক্ট খুব সহজেই অ্যাভয়েড করা যায়। আমেরিকা জাস্ট বলবে চায়না তাইওয়ানকে চায়, এটা তাদের রাজনৈতিক ঐতিহাসিক বিষয়, আমি এখানে ইন্টারফেয়ার করব না, এন্ড অফ দ্য গেম। আর যদি তাইওয়ান ইউক্রেনের মতো বোকামি করে, আমেরিকানদের আশায় যুদ্ধে জড়িয়ে পড়ে চায়নার সাথে, এটা হবে চরম বিপর্যয় তাইওয়ানের জন্য। আমরা দেখছি যে ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে দিয়ে কিভাবে ওরা পেছন থেকে সরে গেছে। এখানেও সেই একই জিনিস হবে, কারণ ওই হাজার হাজার মাইল দূর থেকে ইউএসএ এখানে সাপোর্ট দিবে আরেকটা কান্ট্রিকে চায়নার মতো একটা সুপার পাওয়ারের সাথে যুদ্ধ করার জন্য। এটা ইমপ্র্যাকটিক্যাল, এটা সম্ভব না, মানে লজিস্টিক্যালি এটা মেক সেন্স করে না। আর যদি আমেরিকা সত্যি সত্যি এখানে যুদ্ধ চায়, সেটাও হবে TSMC কে পুরোপুরি ইউএসএ তে শিফট করার পরে। চায়না তাইওয়ান এরা খুব ঠান্ডা মাথার জাতি, খুব বুদ্ধিমান, এরা আমেরিকার এই ধান্দায় পড়বে না, ডেফিনেটলি একটা রাস্তা বের করে ফেলবে এই কনফ্লিক্ট থেকে বের হওয়ার জন্য। আমার আগের ভিডিওটাতে যেটা ওয়ার ইজ বিজনেস বা আমেরিকা কেন যুদ্ধবাজ, সেখানে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমেরিকান অস্ত্র কোম্পানিগুলো ইনফ্লুয়েন্স করে আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশনকে যুদ্ধ লাগানোর জন্য। আপনাদের যদি মনে হয় এই কনফ্লিক্টটা যুদ্ধ পর্যন্ত গড়াবে, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি মনে করেন যে না এটা যুদ্ধ পর্যন্ত গড়াবে না, কেন আপনি মনে করেন যে এটা যুদ্ধ পর্যন্ত গড়াবে না, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের চিন্তাটাও জানতে চাই। আশা করি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। অসংখ্য ধন্যবাদ।